নমস্কার বন্ধুরা, আপনি কি আপনার রিটায়ারমেন্টের জন্য প্ল্যানিং শুরু করে দিয়েছেন? যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে বেস্ট অফ লাক। কিন্তু যদি আপনি আপনার রিটায়ারমেন্টের জন্য প্ল্যানিং এখনও শুরু না করে থাকেন, তো এই না করার পিছনে কারণ কি আছে? আপনাকে আমি 5টা কমন কারণের কথা বলতে পারি, যে কারণগুলোর জন্যই অনেক মানুষ এখনও রিটায়ারমেন্ট প্ল্যানিং শুরুই করতে পারেননি। এবার আপনার না করার পিছনেও এই কারণগুলোই নেই তো? দেখুন তো একবার ভিডিওটা ভালো করে। প্রথম কারণ, ইট ইজ নট অন দ্য প্রায়োরিটি। দেখুন, আমরা যখন আমাদের জীবনে ফিনান্সিয়াল গোলগুলোর কথা বলি, তখন লিস্টের মধ্যে কি কি থাকে? একটা বাড়ি কিনতে হবে, তারপর গাড়ি কিনতে হবে, বাচ্চাদের এডুকেশনের জন্য টাকা জমা করতে হবে, বাচ্চাদের বিয়ের জন্য টাকা জমা করতে হবে। তো এইগুলো আমাদের লিস্টের মধ্যে প্রথমের দিকে থাকে। তারপর যখন এই সমস্ত গোলগুলো অ্যাচিভ হয়ে যায়, তারপরে আমরা ভাবি এইবার আমাদেরকে রিটায়ারমেন্টের জন্য প্ল্যানিং করতে হবে। কিন্তু সমস্যাটা এখানেতেই, যে আমরা এই যে গোলটা, রিটায়ারমেন্ট গোলটাকে, এটাকে কিন্তু আমরা প্রায়োরিটি দিই না। কারণ আমাদের মনে বা অবচেতন মনে বলতে পারেন, একটা কোথাও এই ভাবনাটা থেকে যায় যে রিটায়ারমেন্ট গোল মানেই অনেকটা সেলফিশ গোল হয়ে গেল, সেলফ সেন্টার্ড গোল। মানে আমার নিজের জন্য ভাবা, নিজের জন্য ভাবছি মানে আমি বুঝি অন্যদের জন্য যেটা আমার করার দরকার ছিল সেইটা ঠিক মতো করছি না, মানে অ্যাট দ্য কস্ট অফ আদার্স আমি আমার নিজের কথা ভাবছি। এইটা কিন্তু আমাদের অনেকের অবচেতন মনেতেই থেকে থাকে এবং তার জন্য একটা মনের মধ্যে অপরাধ বোধ কাজ করে। সেই কারণের জন্যই কিন্তু অনেকে রিটায়ারমেন্ট গোলটা শুরু করেন না। তো আপনি কিন্তু এই ভুলটা করবেন না। রিটায়ারমেন্ট গোলটাও ঠিক সমান ইম্পর্টেন্ট, যেমন আপনি আগের যে গোলগুলোর কথা বলেছেন সেইগুলো। তো এটাও কিন্তু শুরু করতে হবে, আর বর্তমান সময়েতে এটা খুব জরুরি। 2 নম্বর কারণ, ইটস টু আর্লি টু প্ল্যান। আরে বন্ধু, আমার বয়স তো এখন মাত্র 30 বছর, এখনই কি রিটায়ারমেন্টের কথা শোনাচ্ছেন? এখনও তো ভালো করে সেটেলই হতে পারলাম না। অনেকেই এইটা ভাবে, আই এম স্টিল ইয়াং, আমি তো এখনও যথেষ্ট জোয়ান আছি। তো এই যে আমি এখনও অনেক জোয়ান আছি, আমার কাছে এখনও অনেক সময় আছে, এই ভাবনাটা বছরের পর বছর চলতে থাকে। চলতে চলতে বয়স যখন 45-এর কোঠায় গিয়ে পৌঁছে যায়, তখন ওর মনের মধ্যে এই ভাবনাটাই থাকে, আরে এখনও তো অনেক সময় আছে। তারপর একদিন রিয়ালাইজ হয় যখন বয়স 50 এসে যায়, আরে অনেকটা তো সময় পেরিয়ে গেছে, এখন তো খুব দেরি হয়ে গেল, অনেক আগে করলে ভালো হতো, অনেকে অলরেডি স্টার্ট করে দিয়েছে, আমার বুঝি লেট হয়ে গেল। তখন গিয়ে এই সব চিন্তাভাবনাগুলো শুরু হয়। তো এই কারণের জন্যই এই যে চিন্তাটা যে এখনও অনেক সময় আছে, এটাকেও কিন্তু বেশি পাত্তা দেওয়া চলবে না। আমাদের শুরুর থেকেই, মানে যেদিন আমি ইনকাম করা শুরু করব, আয় করা শুরু করব, সেই দিন থেকেই কিন্তু রিটায়ারমেন্ট গোলের বা রিটায়ারমেন্ট ফান্ডের জন্য কিছু কিছু টাকা জমা করব। এমন নয় যে সব টাকাই সেখানে জমা করে দেবো। অন্যান্য গোলগুলো প্রায়োরিটি আছে আমি জানি, কিন্তু তার জন্য আমি অল্প পরিমাণ টাকা জমা করব। কারণ আমার এই গোলটা যেহেতু অনেক দূরে আছে, সেই কারণের জন্যই আমি এখন থেকে জমা করলে, এখন অল্প অল্প টাকা জমা করলেও সেই অল্প অল্প টাকাটাও কিন্তু সেই সময় একটা বড় কন্ট্রিবিউশন দিতে পারবে। তো এই ভাবনা থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে যে এখনও অনেক সময় বাকি আছে। সময় অনেক বাকি আছে এটাও যেমন সত্য, তেমনি এখনও যেহেতু অনেক সময় বাকি আছে, সেটা আমার পজিটিভ, সেটা আমার একটা স্ট্রেংথ। তো সেই স্ট্রেংথটাকে কাজে লাগাতে হবে। অল্প পরিমাণ টাকাই জমা করব, শুরুর দিকে একদম অল্প, তারপরে যত সময় যাবে একটু একটু করে রিটায়ারমেন্ট ফান্ডের জন্য কন্ট্রিবিউশনটা বাড়াবো। তাহলে কিন্তু একটা স্মুথ রিটায়ারমেন্ট ফান্ড আমি ক্রিয়েট করতে পারবো। 3 নম্বর কারণ, যে আমরা অনেকে এই যে রিটায়ারমেন্ট গোল, এটাকে ভিজুয়ালাইজই করতে পারি না। সেটা কীরকম? দেখুন, বর্তমানে আপনি কাজ করছেন, চাকরি করছেন, মাসের শেষে আপনার মোবাইলেতে একটা SMS এসে যাচ্ছে, ইউর অ্যাকাউন্ট ইজ ক্রেডিটেড বাই ₹XXX ফর দিস মান্থ। তো এই যে প্রতি মাসে আমাদের অ্যাকাউন্টেতে টাকা এসে যাচ্ছে এবং সেই টাকাটা আমরা খরচা করতে পারছি, কিন্তু একবারও এটা ভাবছি না যে যখনই আমরা 58 কিংবা 60 বছর বয়সে পৌঁছে যাব, তখন একদিন এই SMS-টা আসা বন্ধ হয়ে যাবে এবং অ্যাকাউন্টে এই যে টাকাটা জমা পড়তো, সেই জমা টাকাটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। তো যে টাকাটা দিয়ে আজকের দিনে কমফর্টেবলি আমি চালিয়ে নিচ্ছি, সেই টাকাটা যখন হঠাৎ করে আসা বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু বিরাট একটা সমস্যা তৈরি হবে। আর এমন সময় আসা বন্ধ হবে যেই সময়তে কিন্তু আপনার খরচ অনেকটাই বেশি হতে পারে। সেই সময় আপনার হেলথ আপনার বেস্ট কন্ডিশনেতে নেই, অলরেডি বিভিন্ন ধরনের
বয়সজনিত অসুখ এসে গেছে, রেগুলার আপনাকে মেডিসিনের খরচা দিতে হচ্ছে, আপনার সন্তান হতে পারে তখনও স্ট্রাগল করছে লাইফে, সে তখনও ফিনান্সিয়ালি স্টেবল হতে পারেনি, আপনাকে কোনো সাপোর্ট তো করতে পারবেই না, উল্টে তার জন্য আপনার মনে চিন্তা আসবে, আপনার মনে এটা হতে পারে যে তাকে বুঝি কিছুটা ফিনান্সিয়ালি সাপোর্ট দিতে পারলে ভালো হতো। তো এই অবস্থায় আপনার পক্ষে কে দাঁড়াবে? আপনার যদি রিটায়ারমেন্ট ফান্ড থাকে বা রিটায়ারমেন্ট অ্যামাউন্ট যদি থাকে, যদি আপনি একটা বড় কর্পাস ক্রিয়েট করে থাকেন, তাহলে সেই যে কর্পাস সেইখান থেকে কিন্তু আপনার রেগুলার ইনকামটা হতে থাকবে। তো আপনার এতদিনের জমানো পুঁজি সেটাই কিন্তু আপনাকে হেল্প করবে আপনার অবসর পরবর্তী আরও যে 30-40 বছরের জীবন আছে সেই জীবনেতে কন্টিনিউয়াসলি প্রতি মাসে আপনাকে মানি ইনফ্লো করতে, অর্থাৎ আপনার প্রতি মাসে মাসে কিছু ইনকাম জেনারেট করে দিতে। এমন অনেক ঘটনা আছে, এমন অনেক উদাহরণ আছে বাস্তবেতে, যেখানে একজন মানুষ তার কর্মজীবনেতে খুব ল্যাভিশ লাইফস্টাইল এনজয় করেছেন, অনেক টাকা ইনকাম করেছেন, কিন্তু রিটায়ারমেন্টের সময় গরিব হয়ে গেছেন, দেউলিয়া হয়ে গেছেন, কোনো টাকা নেই, প্রচুর ধার দেনা মাথায় নিয়ে তারপর পৃথিবী ছেড়ে চলে গেছেন। এরকম অনেক মানুষের গল্প বা অনেক মানুষের বাস্তবের কাহিনী কিন্তু আমরা জানি। তো সেটাকে কিন্তু হতে দেওয়া যাবে না। 4 নম্বর কারণ সেটা হলো যে নট এবল টু সেভ এনাফ মানি। খুব প্র্যাকটিক্যাল কারণ, যে আমি এনাফ মানি সেভই করতে পারছি না। তার কারণ কি? কারণ আমি যা ইনকাম করি আর আমার যা খরচা সেইটাকে বাদ দিলে আমার কাছে কোনো সারপ্লাস থাকেই না যে আমি রিটায়ারমেন্টের জন্য সেভ করব। বর্তমান সময়ে এই সমস্যা আরও বেশি বেশি করে বাড়ছে। ইনকাম যতটা না বাড়ছে, খরচা তার দ্বিগুণ হারে বাড়ছে। চারদিক থেকে খরচা বাড়ছে, ইনকাম সেই হারে বাড়ছে না। সমস্যা আরও গম্ভীর হয় যদি এমন হয় যে আপনি পরিবারের একমাত্র আর্নিং মেম্বার এবং আপনার পরিবারের ফ্যামিলিতে 5-6 জন মেম্বার আছে যাদের আপনার ভরণ পোষণ করতে হয়, তাহলে তো খরচা আরও বেশি, তো চালানোই মুশকিল। তো আমি সেভ করব কীভাবে? তো এইটা একটা বড় কারণ, প্র্যাকটিক্যাল কারণ। কিন্তু আপনাকে আমি বলছি এই যে কারণটা, এই কারণের দোহাই দিয়ে যদি বছরের পর বছর পেরিয়ে যায়, তাহলে আপনার লাভ হবে কিছু কি? আপনার যে পরিস্থিতি সেই পরিস্থিতি কি চেঞ্জ হবে? হবে না। তো আপনার হয়ে কি এটা কেউ চেঞ্জ করে দেবে? করবে না। তো সেই জন্য আপনাকেই এটার চার্জ নিতে হবে। দুটো ফ্রন্টে কাজ করতে হবে। এক, ইনকামটা বাড়াতে হবে, যেটা কাজ করছে সেই কাজ করার সাথে সাথে আরও সাইড ইনকাম, সাপোর্টিং ইনকাম কিছু করা যায় কি না সেটা নিয়ে ভাবতে হবে। আর দ্বিতীয় সেটা হলো যে সেভ করতে হবে, মানে খরচার পরিমাণটা কমাতে হবে। দুটো রাস্তাই খোলা আছে, আর কোনো অপশান নেই, কোনো লটারির টিকিট কেটে হবে না। তো আপনাকে দুটো অপশান আছে, আইদার ইনকাম বাড়াতে হবে অথবা খরচ কমাতে হবে। সেই দুটোর মধ্যে একটাকে আপনাকে বেছে নিতে হবে। কারণ আপনি এনাফ টাকা সেভ করতে পারেননি, আপনার ইনকাম কম ছিল, সেই অজুহাত বা সেই কারণের জন্য আপনার রিটায়ারমেন্টের সময় কেউ আপনাকে টাকা দিয়ে যাবে না। লাইফ আপনার, সুতরাং আপনাকেই তার চার্জ নিতে হবে। এবং অল্প বয়স থেকে নিতে পারলে উদ্যম থাকবে এই বয়সেতে, এই বয়সে সময় হাতে বেশি আছে, কাজ করার ক্ষমতা আছে, চিন্তা শক্তি, বুদ্ধি এইগুলো অ্যাক্টিভ আছে, বেস্ট অ্যাক্টিভ আছে বলা যেতে পারে। তো এই সময়তে কিন্তু এই ডিসিশানগুলো নিতে হবে। এবার আপনাকে আমি একটা এক্সাম্পল দিই। এখন থেকে অল্প অল্প করে সেভ করলে না, সময় যখন হাতে বেশি থাকবে তাহলে আপনি অনেক বেশি টাকা অ্যামাউন্ট ক্রিয়েট করতে পারবেন। বর্তমান সময়ে যদি মনে করুন আপনি মাসে 10,000 টাকা করেই সেভ করতে পারছেন, মাসে 10,000ও যদি সেভ করতে পারেন এবং আপনার জমা টাকা থেকে যদি আমি ধরেই নিই যে 12% রিটার্ন আসে, তাহলে 10 বছর পরে আপনার জমা টাকার অ্যামাউন্ট হয়ে যাবে 25 লাখ টাকা। মানে 10 বছর পরে আপনার টোটাল অ্যামাউন্ট, ম্যাচুরিটি ভ্যালু বলতে পারেন, সেটা 25 লাখ টাকা। সেটা আমার বড় কিছু মনে হচ্ছে না, কিন্তু সেটাই যখন 10 বছর পরে 20 বছর হয়ে যাবে, তখন সেই 25 লাখ টাকার ভ্যালু বেড়ে হয়ে যাবে 1,20,00,000 টাকা। দেখুন, প্রথম 10 বছরে মাত্র 25 লাখ টাকা হয়েছিল, দ্বিতীয় 10 বছরে সেই 25 লাখটায় 1,20,00,000 টাকা হয়ে গেছে, মানে 5 গুণ প্রায় বেড়ে গেছে। আরও 10 বছর যদি ওয়েট করি, তাহলে কি দেখতে পাচ্ছি যে 30 বছর পরেতে আমার সেটারই ভ্যালু হয়ে যাবে 4,40,00,000 টাকা। এবার 4,40,00,000 টাকা একটা কিন্তু বড় রেসপেক্টেবল অ্যামাউন্ট যে কোনো মানুষের জন্যই। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে যত সময় বেশি যাবে তত কিন্তু আপনার অ্যামাউন্টের ভ্যালুটা কিন্তু বাড়তে থাকবে, এবং যেটা বাড়ছে সেটা শেষের দিকের সময়গুলোতে বেশি বাড়ছে। আমরা বলেছি না কম্পাউন্ডিং এফেক্টের কথা, তো কম্পাউন্ডিং এফেক্টটা কিন্তু সব থেকে ভালো পাওয়া যায় শেষের দিকে। শুরুর দিকে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না।
এটা সব ক্ষেত্রেই আপনি যদি বডির ওয়েট লুজ করতে চান, আপনি যদি ওয়েট কম করতে চান তাহলেও দেখুন, বা যদি আপনি একটা বডি বিল্ডিং করতে চান, মাসেল বানাতে চান তাহলেও দেখুন, সব জায়গাতে দেখবেন যে প্রথম 10 দিন 15 দিনে আপনি বিশেষ কিছুই বুঝতেই পারবেন না। আর সবথেকে সমস্যা এটাই হয় যে যেই সময়টাই প্রথম 15-20 দিন যেই সময়টা আমরা বিরাট কিছু রেজাল্ট দেখতে পাই না, তখনই আমরা অনেকে হাল ছেড়ে দিই। আরে 15 দিন করলাম, 20 দিন করলাম, কই কিছুই তো দেখতে পেলাম না। আয়নার সামনে গিয়ে 10 বার দাঁড়িয়ে দেখছি যে কতটা বডি বিল্ডিং হলো, বা 10 বার ওয়েট মেশিনে গিয়ে ওজন মাপছি, বিশেষ কিছু রেজাল্ট দেখতে পাচ্ছি না। কিন্তু এই রেজাল্টটা শুরুর দিকে আসে না। ধৈর্য ধরে কন্টিনিউয়াসলি যদি আপনি করে যেতে থাকেন, যদি এই প্রসেসটাতে আপনি বিশ্বাসী থাকেন, তাহলে দেখবেন কি যে হঠাৎ করে এমন দিন আসবে, দেখবেন যে একটা বিরাট রেজাল্ট এসে গেছে। এটাকেই তো বলা হয় ম্যাজিক অফ কম্পাউন্ডিং, যেটাকে আইনস্টাইন বলেছিলেন যে 8 ওয়ান্ডার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর 8ম আশ্চর্য। তো আপনাকে যেটা করতে হবে যে শুরুর থেকেই অল্প অল্প করে হলেও রিটায়ারমেন্ট ফান্ডেতে কিন্তু কিছু টাকা জমা করতে হবে। এরপর 5 নম্বর কারণ যেটা, সেটা বিশেষ করে আমাদের ইন্ডিয়ান কনটেক্সটেতে খুব অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে যে আমরা আমাদের যারা সন্তান সন্ততি তাদেরকে আমরা ভাবি যে তারা বুঝি আমাদের রিটায়ারমেন্ট কর্পাস, মানে আমাদের বৃদ্ধ বয়সের সাহারা বা লাঠি। এই নিয়ে একটা সিনেমাও আছে, অনেকে হয়তো দেখে থাকবেন লাঠি। কিন্তু সমস্যা আছে যে বর্তমান সময়েতে কি দেখা যাচ্ছে যে এই যে কালচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই কালচারেতে ছোট ছোট একদম পরিবার, সেই পরিবারে আপনার যে সন্তান সন্ততি তারা অনেক সময় চেষ্টা করলেও করতে পারবে না। বর্তমান সময়েতে বা আগামী দিনে এই যে পৃথিবী আরও কম্পিটিটিভ হতে থাকছে, তো আপনার যারা সন্তান সন্ততি থাকবে তাদের জন্য, তাদেরকে সারভাইভ করাই তাদের জন্য মুশকিল হয়ে যাবে। তো তারা আপনার জন্য করতে চাইলেও কতখানি করতে পারবে সেই নিয়েও কিন্তু অনেকটা সন্দেহ আছে। তো সেই কারণের জন্য তাদেরকে আমি দোষ দিচ্ছি না, বলছি না যে তাদের অ্যাটিটিউড নেই, তারা করতে চায় না, এরকমও না। তো সেই কারণের জন্যই তাদের জন্য ভরসা করে রেখে লাভ নেই, বরং উল্টো এখন থেকে যেই সময়তে আমার নিজের সামর্থ্য আছে, নিজের ক্ষমতা আছে, এখন থেকে নিজের ব্যবস্থাটা নিজেকেই করে নিতে হবে। বরং সেই সময়তে দাঁড়িয়ে যদি দেখা যায় যে আপনি নিজের ব্যবস্থাটা নিজের মতো করে নিতে পারছেন, হতে পারে যে আপনার যারা ছেলে মেয়ে তারা আপনাকে সেই সময় থ্যাংক ইউ বলবে এবং বলবে যে আমার বাবা খুব প্রুডেন্ট ছিল, আমাদের অভিভাবক খুব প্রুডেন্ট ছিল, যে অ্যাটলিস্ট তাদের যে ভরণ পোষণ বা তাদের যে খরচা, বিশেষ করে ফিনান্সিয়াল খরচার কথা আমি বলছি, ইমোশনাল যে সাপোর্ট সেটার কথা বলছি না, ফিনান্সিয়াল যে সাপোর্টটা সেটার জন্য তারা আমাদের উপর নির্ভরশীল না, বা তাদের যে এই খরচা, সেই খরচাটা আমাদেরকে বহন করতে হচ্ছে না। তো সেই কারণের জন্য আমাদের কি করতে হবে যে আজকের দিনে দাঁড়িয়ে আমাকে কিন্তু আমার রিটায়ারমেন্টের জন্য যে খরচা হবে বা যে খরচা আমি ক্যালকুলেশন করব সেটার ব্যবস্থা আমাকে নিজেকেই করতে হবে। আমার সন্তানদেরকে ভালো করে মানুষ করার দায়িত্ব আমার, তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত করার জন্য যতখানি ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার সেটা আমি করব, কিন্তু এই এক্সপেকটেশানে করব না যে তারাও ভবিষ্যতে আমাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করবে বা রিটার্ন দেবে। এটা বর্তমান সময়ে এসে এই এক্সপেকটেশানটা না রাখাই ভালো, তাহলেই আপনার রিটায়ারমেন্ট লাইফটা অনেক স্মুথ হতে পারবে। এইবার আপনি ঠিক করে নিলেন যে না, রিটায়ারমেন্টের জন্য খরচা আমি আজকে থেকে নিজের খরচাটা নিজেই বহন করব, সেই হিসেব করে আপনি প্ল্যানিং শুরু করলেন। এবার প্রশ্ন হলো যে রিটায়ারমেন্টের পর বা রিটায়ারমেন্টের সময়তে আপনার কত টাকা লাগবে, আর সেই টাকাটা যদি আপনাকে জমা করতে হয় তাহলে ফিনান্সিয়াল প্ল্যানিংটা কেমন হবে, আজ থেকে আপনাকে প্রতি মাসে কত টাকাই বা জমা করতে হবে। এই সম্বন্ধে যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।